গুড মর্নিং, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। আজকে আমরা শুরু করব সিডিপি ক্লাস 39 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমাদের 38খানা ক্লাস রয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমাদের 2024-এর টেট সম্ভাবনাকে লক্ষ্য করে আমরা কিন্তু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছিলাম। সেই কোশ্চেনের অ্যানালাইসিসগুলো তোমরা যদি মক টেস্ট হিসাবে নাও তাহলে পরবর্তীকালে তোমাদের ডব্লিউবি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। যে যে পরীক্ষার সম্ভাবনাকে লক্ষ্য করে আমাদের এই অ্যানালাইসিসগুলো চলছিল, সেই পরীক্ষার যদি যে টাইমটা দিয়েছে বা যে টাইমে আমাদের হওয়ার কথা রয়েছে বা আশা রয়েছে সেই অনুযায়ী যদি হয়, তাহলে সেক্ষেত্রে তুমি প্রস্তুতির টাইম পাবে না বা প্রস্তুতির ক্ষেত্রে তোমার দেখা গেল যে তাড়াহুড়ো সমস্যা দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ 2024 এটা কিন্তু এখনো চলছে। তোমরা যারা জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে নেবে। আমাদের এখানে টেট প্রস্তুতি 2024 বেসিক থেকে সমস্ত সাবজেক্ট অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হয়। এটা কিন্তু দু ধরনের আমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, একটা আপার প্রাইমারি আর একটা হচ্ছে ডব্লিউবি টেটের ক্ষেত্রে। চলো আমরা শুরু করি। আজকে 1 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থীরা ক্লাসের পড়া বুঝতে না পারলে শিক্ষকের কর্তব্য কি? দেখে মনে হচ্ছে সহজ একদম, কিন্তু ক্লাসের পড়া বুঝতে না পারলে শিক্ষকের কর্তব্য কি? ভালো করে লক্ষ্য করবে যে শিক্ষার্থীরা ক্লাসের পড়া বুঝতে না পারলে শিক্ষকের কর্তব্য কি। এককটি পুনরায় এগিয়ে নিয়ে যাওয়া, নাকি ছাত্রটির সমস্যা বোঝার চেষ্টা করা, নাকি বাড়িতে গৃহকাজ হিসাবে দিয়ে দেওয়া, নাকি ছাত্রটিকে শাস্তি দেওয়া? কোনটি কোনটি হবে উত্তর? উত্তর হবে দেখো, শিক্ষার্থীরা ক্লাসের পড়া যদি বুঝতে না পারে, প্রধান যে কাজটি করবেন সেটি ছাত্রটির সমস্যাকে বোঝার চেষ্টা করবেন। এই বোঝার চেষ্টা করার মাধ্যমে কিন্তু তার কোন জায়গায় দুর্বলতা রয়েছে সেগুলো কিন্তু জানা যাবে, এবং তার ফলে কিন্তু এককটি তাকে আরো পুনরায় ভাবে বুঝিয়ে দিতে সুবিধা হবে। গণতান্ত্রিক শিক্ষা কাকে বলে? গণতান্ত্রিক শিক্ষা কাকে বলে? জাতি ধর্ম নির্বিশেষে শিক্ষা, নাকি পড়ানোর সময় ও কার্যক্রমের ব্যাপারে অভিভাবকদের অনুমতি নেওয়া, সবার জন্য মধ্যাহ্নভোজ বা মিড ডে মিলের ব্যবস্থা করা, বা শিক্ষকের সকল মতামতকে গ্রহণযোগ্য করে তোলা? কোনটি গণতান্ত্রিক শিক্ষা আমরা বলতে পারি? কোনটা গণতান্ত্রিক শিক্ষা আমরা বলতে পারি বলো? গণতান্ত্রিক শিক্ষা কাকে বলতে পারি? জাতি ধর্ম নির্বিশেষে শিক্ষা, নাকি পড়ানোর সময় কার্যক্রমের ব্যাপারে অভিভাবকদের অনুমতি নেওয়া? উত্তর কি হবে দেখো, গণতান্ত্রিক শিক্ষা হচ্ছে জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষা দেওয়া। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে শিক্ষার ব্যবস্থা করা, আমাদের ভারতবর্ষ বহু বৈচিত্র্যময় দেশ, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে শিক্ষা গ্রহণে আগ্রহী হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝায়? সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝায়? উত্তর করবে, সংকীর্ণ অর্থে শিক্ষা যেটাকে আমরা প্রাচীন যুগে ব্যবহার করতাম, এটাকে পাইপলাইন থিওরি বলা হয়, বা স্বর্ণকণিকা শূন্য ভান্ডার তত্ত্ব বলা হয় এই সংকীর্ণ অর্থে শিক্ষাকে। সংকীর্ণ অর্থে শিক্ষাকে আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। পাইপলাইন থিওরি, গোল্ড স্যাক থিওরি, এগুলো আমরা বলে থাকি। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝায়? উত্তর কোনটি হবে? দৈনন্দিন জীবনে পড়তে ও লিখতে শেখা, নাকি মাতৃভাষা লিখতে পড়তে শেখা, নাকি বিদ্যালয়ের মধ্যে পাঠ্যক্রমের বিষয়বস্তু আয়ত্তকরণ, মাতৃভাষার ভাব ও বোঝা? কোনটি? দেখো, এখানে সংকীর্ণ ভাব যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে বিদ্যালয়ের মধ্যে দৈনন্দিন জীবনে পড়তে লিখতে শেখা একটা বয়স্ক শিক্ষার কর্মসূচি আমরা বলতে পারি, বা আমাদের একটা সাক্ষরতা কর্মসূচি বলতে পারি। মাতৃভাষা লিখতে পড়তে শেখা সবাই পারে। বিদ্যালয়ের মধ্যে পাঠ্যক্রমের বিষয়বস্তু আয়ত্তকরণ, বিদ্যালয়ের মধ্যেই পাঠ্যক্রমের বিষয়বস্তু আয়ত্তকরণ, এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা, যেটা প্রাচীন যুগে দেখা যেত। কোন রকম সহপাঠক্রমিক কার্যাবলীর ব্যবস্থা ছিল না। কোন রকম সহপাঠক্রমিক কার্যাবলীর ব্যবস্থা ছিল না বিদ্যালয়ে। বিদ্যালয়ের মধ্যে পাঠ্যক্রমের বিষয়বস্তু কিন্তু আয়ত্ত করানো হতো, এটা সংকীর্ণ অর্থে শিক্ষা আমরা বলতে পারি।
শিশুর প্রবৃত্তি কাকে বলে? শিশুর প্রবৃত্তি কাকে বলে? সহজাত প্রাপ্ত প্রবণতা নাকি মনোযোগ যেদিকে যায় সেদিকের প্রতি আগ্রহ, পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, কোনটি? পাঠ্যক্রম শেষ করার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখানো। শিশুর প্রবৃত্তি কাকে বলে? উত্তর করবে শিশুর প্রবৃত্তি কাকে বলে? সহজাত প্রাপ্ত প্রবণতা নাকি মনোযোগ যেদিকে যায় সেদিকে প্রতি আগ্রহ নাকি পরীক্ষায় ভালো নম্বর পাওয়া। প্রবৃত্তি মানে কি? প্রবৃত্তি মানে কি বলো? উত্তর করবে সবাই। দেখো, প্রবৃত্তি মানে হচ্ছে যে সহজাত প্রাপ্ত যে প্রবণতা, অর্থাৎ জন্মসূত্রে প্রাপ্ত যে প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে শিশু। কেউ কেউ অন্য অঙ্কনের প্রতি, তারা আবার আমাদের এই প্রবৃত্তিটাই আবার পরিবেশের প্রভাবও কিন্তু ব্যাপক রয়েছে। তাহলে প্রবৃত্তি মানুষ নিয়ে জন্মগ্রহণ করে ঠিকই, কিন্তু পরিবেশের দ্বারা লালিত বা চর্চিত হলে সেটা আরো কংক্রিট রূপ ধারণ করে। তাহলে প্রবৃত্তি হচ্ছে এমন এক ধরনের প্রবণতা যেটা সহজাত প্রাপ্ত প্রবণতা আমরা বলতে পারি। যেমন মনুষ্য জগতের সহজাত প্রবণতা হচ্ছে যেমন দলবদ্ধভাবে বাস করা বা মিথস্ক্রিয়া করা, তাই না? একা মানুষ কখনোই বাস করতে পারে না। ডাল্টন পরিকল্পনার উৎস বা বৈশিষ্ট্য কি? ডাল্টন পরিকল্পনার বৈশিষ্ট্য কি? শিশুকে সামাজিকীকরণে সহায়তা করা নাকি ব্যক্তিগত ক্রিয়াকলাপ এর ব্যাপারে শিক্ষার্থীকে স্বশাসন দান, কোনটি হবে উত্তর? ডাল্টন পরিকল্পনার উৎস। দেখো, ডাল্টন পরিকল্পনার এমন একটা পরিকল্পনা যেটা শিশুকে সামাজিকীকরণে সহায়তা করবে, অর্থাৎ শিশু আহ, সমাজবদ্ধভাবে বাস করার ক্ষেত্রে তার সামাজিক গুণাবলী অর্জনের সহায়তা করবে। ব্যক্তিগত ক্রিয়াকলাপের ব্যাপারে শিক্ষার্থীকে স্বশাসন দান, অর্থাৎ ব্যক্তিগত ক্রিয়াকলাপের যেগুলো রয়েছে নিজস্ব চিন্তা ভাবনার ক্ষেত্রে যাতে পরনির্ভরশীল না হয়ে ওঠে, অর্থাৎ কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে হোক বা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শিক্ষার্থীরা যাতে নিজেরাই স্বশাসন অর্থাৎ নিজেরাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। এবং স্বশাসন দান, স্বাধীন প্রবৃত্তি অনুযায়ী পাঠে পাঠে আগ্রহ আগ্রহ জন্মানোর ব্যবস্থা করা। ডাল্টন পরিকল্পনার মূল বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো। তাহলে উত্তর হচ্ছে সবকটি, অর্থাৎ ডাল্টন পরিকল্পনার বৈশিষ্ট্য হচ্ছে এগুলি, সবগুলি হচ্ছে উত্তর। 6 নম্বর দেখো, নিম্নের কোন বৈশিষ্ট্যটি শিক্ষার সাথে যুক্ত নয়? এখানে কি বলা হচ্ছে? নয় বলেছে। নিম্নের কোন বৈশিষ্ট্যটি শিক্ষার সাথে যুক্ত নয়? অলসতা ও শ্রম বিমুখতা, সাংস্কৃতিক মনোভাবের উন্মেষ সাধন, সামাজিক মূল্যবোধের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া শিক্ষাদান এবং সামাজিক অভিযোজন, কোনটি? নিম্নের শিক্ষার সাথে যুক্ত নয় অপশনগুলো দেখে বাদ দেওয়ার চেষ্টা করবে এবং যেটা বাদ পড়বে না সেটা হচ্ছে উত্তর। যে শিক্ষার সাথে যুক্ত নয়, তাহলে শিক্ষার সাথে যুক্ত যে সমস্ত অপশনগুলো রয়েছে সেগুলো তুমি বাদ দিতে পারো। শিক্ষার সাথে যুক্ত নয়, এখানে কি বলা হচ্ছে? শিক্ষার সাথে যুক্ত সামাজিক অভিযোজন করাও শিক্ষার সাথে যুক্ত। সামাজিক মূল্যবোধের পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ব্যবস্থা বা শিক্ষাদান, এটাও বৈশিষ্ট্য। সাংস্কৃতিক মনোভাবের উন্মেষ সাধন, এটাও বৈশিষ্ট্য। তাহলে যেটা হচ্ছে নিম্নের কোন বৈশিষ্ট্যটি শিক্ষার সাথে যুক্ত নয়? এই অলসতা ও শ্রম বিমুখতা, এটা কিন্তু নিম্নের এই বৈশিষ্ট্যটি শিক্ষার সাথে কিন্তু যুক্ত নয়। এরপরে দেখো, শিক্ষণ তত্ত্বে নিম্নের কোনটির উপর সব থেকে গুরুত্ব দেওয়া হয়? সব থেকে গুরুত্ব দেওয়া হয় কোনটির উপরে? শ্রেণীকক্ষের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ও শিক্ষকের মতামত ও গ্রহণযোগ্যতা, বিষয়বস্তুর সামগ্রিক উপস্থাপন, পরিবেশ সৃষ্টি, পরীক্ষায় উচ্চ নাম্বার পাওয়ার ব্যাপারে প্রত্যাশী হওয়া। শিক্ষণ তত্ত্বের কোনটির উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়? শ্রেণীকক্ষের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, শিক্ষকের মতামত ও গ্রহণযোগ্যতা, নাকি বিষয়বস্তুর সামগ্রিক উপস্থাপন, নাকি পরিবেশ সৃষ্টি, নাকি পরীক্ষা উচ্চ নম্বর পাওয়ার ব্যাপারে আগ্রহী, কোনটি?
উত্তর হবে, দেখো, শিক্ষণ তত্ত্বের যেটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে শ্রেণীকক্ষের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। অর্থাৎ শ্রেণীকক্ষে একদল শিক্ষার্থী যখন তারা পারস্পরিক মত বিনিময় করছে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করছে, তার উপরে গুরুত্ব দান করা হবে এবং শিক্ষকের মতামত ও গ্রহণযোগ্যতা কিন্তু বেশি গুরুত্ব পাবে। অর্থাৎ 1 নম্বরটাই উত্তর, বাদবাকিগুলো নয়। বাদবাকি কিন্তু অনেকটা কাছাকাছি রয়েছে, কিন্তু সবচেয়ে অপশন অনুযায়ী সবচেয়ে বেস্ট হচ্ছে 1 নম্বরটা, অর্থাৎ এ। 8 নম্বর দেখো, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের জন্য শারীরশিক্ষা, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শারীরশিক্ষা কেমন হওয়া উচিত? প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শারীরশিক্ষার ব্যবস্থা কেমন হওয়া উচিত? উত্তর করবে, এ স্তরে কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞান দেওয়াই উপযুক্ত, নাকি শিক্ষার্থীদের মতামত গ্রহণ করার উপযুক্ত, নাকি বাধ্যতামূলক হওয়া উচিত, নাকি যারা এই ধরনের শিক্ষা করতে চায় তাদেরকে এগিয়ে আসা, কোনটি? দেখো, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য, প্রাথমিক স্তরের শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য শারীরশিক্ষা হওয়া উচিত বাধ্যতামূলক। বাধ্যতামূলক হওয়া উচিত, কারণ কি? তার ইন্দ্রিয় পরিমার্জনের শিক্ষা ছোট্ট বেলা থেকে, অর্থাৎ ছোট্ট অবস্থা থেকে ছোট্ট শিশুদেরকে ইন্দ্রিয় পরিমার্জনের শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে আমাদের শারীরশিক্ষা এই বাধ্যতামূলক এটা করা বা সূচনা করা উচিত। তাহলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরশিক্ষা বাধ্যতামূলক কিন্তু হওয়া উচিত। 9 নম্বর দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষায় বিদ্যালয়ে কি ভূমিকা পালন করে? শিশু কেন্দ্রিক যে শিক্ষা রয়েছে সেখানে বিদ্যালয় কি ভূমিকা পালন করবে? শিক্ষার্থীকে বাস্তব ও কর্মজীবনের জন্য উপযুক্ত করে তোলা, সমাজের ক্ষুদ্র সংস্করণ রূপে মূল্যবোধের বিকাশ সাধন করা, নাকি শিক্ষার্থীর সামাজিক মিথস্ক্রিয়া ও সামাজিক বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করা, নাকি সবকটি? কোনটি? শিশু কেন্দ্রিক শিক্ষায় বিদ্যালয় কি ভূমিকা পালন করবে? শিশু কেন্দ্রিক শিক্ষায় বিদ্যালয়ের মূল ভূমিকাটা কি? দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষায় বিদ্যালয় যে ভূমিকা পালন করবে সেটা হচ্ছে বাস্তব জীবন কর্মজীবনের জন্য উপযুক্ত করে তোলা, সমাজের ক্ষুদ্র সংস্করণ রূপে মূল্যবোধের বিকাশ সাধন করা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সামাজিক মিথস্ক্রিয়া ও সামাজিক বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করা, এটাও ঠিক। তাহলে উত্তর হবে সবকটি। উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু সবকটি। শিশু কেন্দ্রিক শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা উপরের কিন্তু সবকটি হবে উত্তর। 10 নম্বর দেখো, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি? আধুনিক যে পাঠ্যক্রম তার বৈশিষ্ট্য কি? শিক্ষার্থীকে অধিক জ্ঞান লাভে সক্রিয় করে তোলা, বিজ্ঞান বিষয়ে ল্যাবরেটরি ব্যবস্থা, ব্যক্তিগত সমস্যার দিকে দৃষ্টি দেওয়া, সার্বিক বিকাশ সাধন। আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি বলো? আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি? আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থীকে অধিক জ্ঞান লাভে সক্রিয় করে তোলা, বিজ্ঞান বিষয়ে ল্যাবরেটরি এর ব্যবস্থা কিন্তু করতে হবে এবং ব্যক্তিগত সমস্যার দিকে দৃষ্টি দেওয়া, এই এগুলো করতে হবে। কিন্তু এইগুলো একটা শব্দের মধ্যে কিন্তু সবগুলো ঢুকে রয়েছে, তাই এইগুলো বাদ দিয়ে আমি কোনগুলো করব? কোনটি করব? উত্তর হবে শেষেরটা, অর্থাৎ সার্বিক বিকাশ সাধন। এই সার্বিক বিকাশ সাধনের মধ্য দিয়ে অধিক জ্ঞান লাভ, বিজ্ঞান বিষয় ল্যাবরেটরি, ব্যক্তিগত সমস্যা, সার্বিক দিক থেকে বিকাশ সাধন করা আধুনিক পাঠ্যক্রমের কিন্তু বৈশিষ্ট্য। 11 নম্বর দেখো, শিক্ষা ও দর্শন একই মুদ্রার দুটি দিক, এই উক্তিটি কে করেছিলেন? শিক্ষা ও দর্শন একই মুদ্রার দুটি দিক, এই উক্তিটি কে করেছিলেন? একই মুদ্রার দুটি দিক, এই উক্তিটি করেছিলেন মনোবিদ রস। রসের মতে শিক্ষা দর্শন একই মুদ্রার কিন্তু দুটি দিক। রুশোর নেতিবাচক শিক্ষা বলতে কি ধরনের শিক্ষাকে বোঝানো হয়েছে? রুশোর নেতিবাচক শিক্ষা বলতে কি ধরনের শিক্ষাকে বোঝানো হয়? দেখো, রুশোর নেতিবাচক শিক্ষা বলতে বোঝানো হয়
নেতিবাচক শিক্ষাটা আমাদের আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যদি বলা হয় যে সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থা, তাহলে সেটা রুশোর ইতিবাচক শিক্ষা ব্যবস্থা। আর নেতিবাচক শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে আমরা যেটা ভাবি তার বিপরীত, মানে শিশুর প্রকৃতি অনুযায়ী ইন্দ্রিয় পরিমার্জন ও বাস্তব কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ এটা বাস্তবের সাথে সংযোগ রেখে শিশু কেন্দ্রিক শিক্ষা, সেটাকে রুশো বলছেন নেতিবাচক শিক্ষা। এবং ভারাক্রান্ত অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষাকে রুশো বলছিলেন ইতিবাচক শিক্ষা। তাহলে শিশুর প্রকৃতি অনুযায়ী ও ইন্দ্রিয় পরিমার্জন ও বাস্তব কেন্দ্রিক শিক্ষা যেটা, সেটা রুশো নেতিবাচক শিক্ষা বলা হয়। এখানে কিন্তু অনেকে গুলিয়ে ফেলতে পারে ইতিবাচক আর নেতিবাচক। আমরা যেটা ভাবি, অর্থাৎ ইতিবাচক মানে হচ্ছে জীবনব্যাপী শিক্ষা, শিশু কেন্দ্রিক শিক্ষা, আসলে তা নয়। ইতিবাচক শিক্ষাটা নেগেটিভ, আর নেতিবাচক শিক্ষাটা কিন্তু এই শিক্ষার দিক থেকে ওটা পজিটিভ হিসাবে ধরা যায় নেতিবাচক শিক্ষা। 13 নম্বর দেখো, নিম্নের কোন ব্যক্তিত্ব তপোবন শিক্ষা পদ্ধতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন? নিম্নের কোন ব্যক্তিত্ব তপোবন শিক্ষা পদ্ধতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন? গান্ধীজি, রবীন্দ্রনাথ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর। কোন ব্যক্তিত্ব? তপোবন শিক্ষা পদ্ধতির দ্বারা প্রভাবিত হয়েছিলেন নিম্নের কোন ব্যক্তিত্ব? দেখো নিম্ন যদি আমি বলি যে তপোবন শিক্ষা, তাহলে এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যে আশ্রমিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে, সেখানে যে ধারণাটা এসেছিল সেটা তপোবন শিক্ষা পদ্ধতি থেকে, গুরুকুল আশ্রম বা গুরুদের আবাস বা বাসস্থান, এই ধারণা থেকে কিন্তু এটা এসছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কটি দক্ষতা নির্ধারণ করেছে অনুশিক্ষণের ক্ষেত্রে? অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কটি দক্ষতা নির্ধারণ করেছেন? পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কটি দক্ষতা নির্ধারণ করেছেন অনুশিক্ষণের ক্ষেত্রে? উত্তর হবে 5টি। 5টি দক্ষতা কিন্তু নির্ধারণ করেছে অনুশিক্ষণের ক্ষেত্রে। 15 নম্বর দেখো, পাঠ পরিকল্পনার উৎস কি? পাঠ পরিকল্পনার উৎস কি? দেখো পাঠ পরিকল্পনার উৎস হচ্ছে গেস্টাল্ট মনস্তত্ত্ব, যেটাকে আমরা পাঠ পরিকল্পনার উৎস এটা আমরা বলে থাকি। জিন পিয়াজেটের মতে শেখার জন্য নিচের কোনটি প্রয়োজন? জিন পিয়াজেটের মতে শেখার জন্য নিচের কোনটি প্রয়োজন হবে? অদম্য ন্যায় বিচারের প্রতি বিশ্বাস, শিক্ষক ও পিতামাতার দ্বারা শক্তি বৃদ্ধি, শিক্ষানবিশ দ্বারা পরিবেশের সক্রিয় অন্বেষণ, নাকি প্রাপ্তবয়স্কদের আচরণ পর্যবেক্ষণ করা? কোনটি? জিন পিয়াজেটের শেখার জন্য নিচের যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি কোনটি? ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে জিন পিয়াজেট যেটা আমরা বৌদ্ধিক বিকাশের জ্ঞানমূলক তত্ত্ব বলে থাকি, জ্ঞানমূলক তত্ত্বে শিক্ষার্থীকে সক্রিয়তা হিসাবে বা সক্রিয় অন্বেষণকারী হিসাবে গুরুত্ব দিয়েছেন। তাহলে এখানে উত্তর হবে শিক্ষানবিশ দ্বারা পরিবেশের সক্রিয় অন্বেষণ, অর্থাৎ শিক্ষার্থীদের সক্রিয়তাকে সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন। শিক্ষানবিশ দ্বারা পরিবেশের সক্রিয় অন্বেষণ এটা কিন্তু হবে। 17 নম্বর দেখো, জিন পিয়াজেটের মতে স্কিমা বিল্ডিং বিদ্যমান স্কিমাগুলি ফিট করার জন্য নতুন তথ্য সংশোধন করার ফলে এবং নতুন তথ্য অনুসারে পুরানো স্কিমগুলি সংশোধন করার ফলে ঘটে। এই দুটি প্রক্রিয়াকে কি বলা হবে? অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে স্কিমা বিল্ডিং অর্থাৎ স্কিমা তৈরি করার ক্ষেত্রে, যেমন জিন পিয়াজেটের স্কিমা আমি পড়িয়েছিলাম যে জিন পিয়াজেটের স্কিমা সাধারণত গঠন হয় দুটি প্রক্রিয়ায়, একটা হচ্ছে আত্মীকরণ আর একটা হচ্ছে সহযোজন। এই আত্মীকরণ ও সহযোজনের মাধ্যমে আত্মীকরণ পুরনো স্কিমার সাথে আমি যেটা অভিজ্ঞতা অর্জন করলাম সেই নতুন স্কিমাকে জুড়ে দেওয়া,
আর সহযোজনের ক্ষেত্রে স্কিমার ব্যাপক পরিবর্তন সাধন বা নতুন স্কিমা গঠন এটাকে আমরা বলি। সেটাই এখানে বলা হচ্ছে যে স্কিমা বিল্ডিং ফিট করার জন্য নতুন তথ্য সংশোধন বা পুরানো স্কিমাগুলি সংশোধন করা, এই তত্ত্বটি হচ্ছে আত্মীকরণ ও সহযোজন এই প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত জিন পিয়াজেটের। আত্মীকরণ ও সহযোজন এটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। এটার ইংলিশটা এখানে রয়েছে, যেখানে অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন হবে। তারপরে দেখো, একটি প্রগতিশীল শ্রেণীকক্ষ সেটআপে শিক্ষক এমন একটি পরিবেশ সরবরাহ করে শেখার সুবিধা প্রদান করে যা একটি প্রগতিশীল শ্রেণীকক্ষ সেটআপে শিক্ষক এমন একটি পরিবেশ সরবরাহ করে শেখার সুবিধা প্রদান করে যা অন্তর্ভুক্তিকে নিরুৎসাহিত করে নাকি পুনরাবৃত্তিকে উৎসাহিত করে, যা শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্তভাবে পাঠ্য বিষয় ও ব্যবহারিক বিষয় আগ্রহী করে তোলে, নাকি সীমাবদ্ধ বাইরের আওয়াজ। কোনটি? উত্তর কোনটি হবে বলো? দেখো, প্রগতিশীল শ্রেণীকক্ষ যখন আমরা সেট করছি তখন শিক্ষক এমন একটা পরিবেশ সরবরাহ করে শেখার সুবিধা প্রদান করে যা শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্তভাবে পাঠ্য বিষয় ও ব্যবহারিক বিষয় কিন্তু আগ্রহী করে তুলবে, এটাই মূল ব্যাপার। 19 নম্বর দেখো, তার আগে দেখে নাও আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ 2024-কে লক্ষ্য রেখে শুরু হয়েছে, সেটা এখনো চলছে। ইংলিশ, ম্যাথ, সিডিপি, বেঙ্গলি, ইভিএস এর জন্য আলাদা আলাদা এক্সপার্ট টিচারের জন্য বেসিক থেকে সমস্ত সাবজেক্ট কিন্তু করানো হবে এখানে। তোমাদের আপকামিং ডব্লিউবি টেট, আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। চলো, হাওয়ার্ড গার্ডনার একাধিক বুদ্ধিমত্তার তত্ত্ব, যেটাকে এমআই বলে থাকি আমরা, মাল্টিপল ইন্টেলিজেন্স, এর পরামর্শ দেয় যে এটা কি ধরনের ফলাফল আমাদের প্রদান করে বা এটা আমাদের কি কাজে লাগে। শিক্ষকদের বিষয় শেখার জন্য বিকল্প উপায়গুলি তৈরি করার জন্য এমআই কে একটি কাঠামো নাকি ক্ষমতা নিয়তি? ক্ষমতা হলো নিয়তি, সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না। সমস্ত বুদ্ধিমত্তা বিকাশের জন্য প্রতিটি শিশুকে 8টি ভিন্ন উপায়ে প্রতিটি বিষয় শেখানো হয়েছে, শুধুমাত্র আইকিউ পরীক্ষার দ্বারা নির্ধারণ করা হয়। কোনটি হবে উত্তর? দেখো, হাওয়ার্ড গার্ডনারের যে বুদ্ধিমত্তার তত্ত্ব, এটা আমরা অনেক আগে একটা আমরা আলোচনা করেছিলাম যে হাওয়ার্ড গার্ডনারের যে বুদ্ধিমত্তার তত্ত্ব সেটা কিন্তু আমাদের পাঠ শিক্ষককে বিভিন্ন ধরনের শ্রেণীকক্ষ ম্যানেজমেন্ট করতে বা তাদের সেই অনুযায়ী প্রকৃতি অনুযায়ী শিক্ষাদান করতে সাহায্য করে। তাহলে শিক্ষকদের বিষয় শেখানোর জন্য বিকল্প উপায়গুলি তৈরি করার জন্য এমআই কে একটা কাঠামো হিসাবে ব্যবহার করা উচিত, যেখানে গার্ডনার যে বুদ্ধিমত্তা তত্ত্বগুলো বলেছিলেন, যে বুদ্ধিগুলো বলেছিলেন, সেগুলোর উপর নির্ভর করে আমরা কিন্তু পাঠ পরিকল্পনা, পাঠ পরিচালনা করতে পারি। 20 নম্বর দেখো, একটি 5 বছর বয়সী মেয়ে একটি টি শার্ট ভাঁজ করার চেষ্টা করার সময় নিজের সাথে কথা বলে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি মেয়েটির দ্বারা আচরণের প্রদর্শনের প্রসঙ্গে সঠিক হবে? একটি 5 বছরের বয়সী মেয়ে একটি টি শার্ট ভাঁজ করার চেষ্টা করার সময় নিজের সাথে কথা বলে, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি মেয়েটির দ্বারা আচরণের প্রদর্শনের প্রসঙ্গে সঠিক? কত বছরের মেয়ে? 5 বছরের মেয়ে টি শার্ট ভাঁজ করছে, তখন নিজের সাথে নিজেই কথা বলছে, তখন এটা স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটি সঠিক হবে? আমি বলে দিই যে 5 বছর বয়সী যখনই হবে তখন সেটা হচ্ছে আমরা প্রাইভেট স্পিচ, যেটা লেভ ভাইগটস্কি বলেছিলেন, এবং আত্মকেন্দ্রিক বা অহংকেন্দ্রিক কথা, যেটা জিন পিয়াজেট বলেছিলেন। তো এই দুটো জিনিস কোথায় রয়েছে সেটা খুঁজলেই কিন্তু হবে। জিন পিয়াজেটে অহংকেন্দ্রিক বক্তৃতা আর লেভ ভাইগটস্কি এটা ব্যক্তিগত বক্তৃতা, অর্থাৎ এই এই অপশন ডি এটাই কিন্তু সঠিক উত্তর হবে। 5 বছর বয়সী একটি বাচ্চাটা অনেকবার আমি পরোক্ষভাবে করিয়েছি, তোমরা দেখবে এগুলো সিটেটের কোশ্চেন। বিতর্ক কোন পদ্ধতির অন্তর্গত? বিতর্ক কোন পদ্ধতির অন্তর্গত? বক্তৃতা পদ্ধতি, আলোচনা পদ্ধতি, পারস্পরিক ক্রিয়া পদ্ধতি, প্রতিপাদন পদ্ধতি। বিতর্ক কোন পদ্ধতির অন্তর্গত হবে? অপশন হবে, দেখো, বিতর্ক হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ মিথস্ক্রিয়া। এই বিতর্ক পদ্ধতি হচ্ছে এই পদ্ধতির অন্তর্গত।
বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নিরীক্ষা কোন পদ্ধতিতে করা সম্ভব নয়? বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নিরীক্ষা কোন পদ্ধতিতে সম্ভব নয় বলো? বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব নয় কোনটির ক্ষেত্রে? দেখো, বক্তৃতা পদ্ধতি হচ্ছে বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নিরীক্ষা, এই পদ্ধতিতে করা কখনোই কিন্তু সম্ভব নয়। 23 নম্বর দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে উপযুক্ত? কোনটি শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে উপযুক্ত হবে কোনটি? শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত হবে, শিশুদের কোনো সম্পৃক্ততা নেই কারণ এটি পিতামাতার কাজ, নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষের পরিবেশে শিশুদের মানসিক বিকাশ কখনোই সম্ভব নয়। কর্তৃত্ববাদী শ্রেণীকক্ষের পরিবেশ, গণতান্ত্রিক শ্রেণীকক্ষের পরিবেশ, উত্তর কি হবে? গণতান্ত্রিক শ্রেণীকক্ষের পরিবেশ, সেখানে কিন্তু শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে উপযুক্ত হবে। 24 নম্বর দেখো, শিশুদের শেখার সুবিধার্থে শিক্ষকদের একটি ভালো শ্রেণীকক্ষের পরিবেশ তৈরি করতে হবে। এই ধরনের একটি শেখার পরিবেশ তৈরি করার জন্য প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়? যে শেখার সুবিধার জন্য শিক্ষকদের একটা ভালো শ্রেণীকক্ষের পরিবেশ তৈরি করতে হবে, এই ধরনের একটি শেখার পরিবেশ তৈরি করার জন্য বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য হবে না? শিক্ষকদের সাথে সম্মতি, শিশুর গ্রহণযোগ্যতা, ইতিবাচক সুর, শিশুর প্রচেষ্টার অনুমোদন, কোনটি হবে উত্তর? শিশুদের শেখার সুবিধার জন্য শিক্ষকদের একটি ভালো শ্রেণীকক্ষের পরিবেশ তৈরি করতে হবে, সেই পরিবেশ তৈরি করার জন্য কোনটি সত্য নয়? দেখো ভালো করে, শিশুদের স্বশাসন কিন্তু শিশুদেরকে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে বাধ্য করে। শিশুদের স্বশাসন তাদেরকে শিখতে আরো বেশি আগ্রহী করে তোলে, তারা কিন্তু নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারে। তাহলে এখানে হবে যে বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য নয়? শিক্ষকদের সাথে সম্মতি, মানে শিক্ষকরা যা বলবেন তাই শিক্ষার্থীরা শুনবে, এই ধরনের পরিবেশ যখন তৈরি করা হচ্ছে তখন সেটা কর্তৃত্ববাদী পরিবেশ, নিয়ন্ত্রিত পরিবেশ বলা হচ্ছে, সেটা কিন্তু গণতান্ত্রিক পরিবেশ হয় না। শিশুর গ্রহণযোগ্যতা, অর্থাৎ শিশুদেরও কিছু মতামত রয়েছে, সেটা গ্রহণযোগ্যতা থাকবে, এটা ঠিক। শিক্ষকের ইতিবাচক সুর, অর্থাৎ শিক্ষক সবসময় পজিটিভ থাকবেন এবং শিশুর প্রচেষ্টার অনুমোদন, শিশুরা যা প্রচেষ্টা করছে তার একটা অনুমোদন, অর্থাৎ শিক্ষক সেটা সমর্থন করবেন, সাপোর্ট করবেন। তাহলে অপশন যেটা হবে সেটা দেখো, শিক্ষকদের সাথে সম্মতি, অর্থাৎ শিক্ষকরা যা বলবেন সেটাই শুনে চলতে হবে, এই ধরনের শ্রেণীকক্ষের পরিবেশ তৈরি করা উচিত নয়। 25 নম্বর দেখো, একটি কার্যকর শিক্ষক হতে এটি গুরুত্বপূর্ণ, কোনটি কোনটি গুরুত্বপূর্ণ? উত্তর করবে একটি কার্যকর শিক্ষক হতে কোনটি গুরুত্বপূর্ণ? ব্যক্তিগত গোষ্ঠী ক্রিয়াকলাপের পরিবর্তে ব্যক্তিগত শেখা হবে না, শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের কারণে সৃষ্ট বিঘ্ন এড়িয়ে চলুন, অর্থাৎ কোশ্চেন গুলো যেগুলো শ্রেণীকক্ষ থেকে উঠে আসে সেগুলো এড়িয়ে চলতে বলছে, এটা হবে না। প্রতিটি শিক্ষার্থীর সাথে যোগাযোগের সাথে শিক্ষাদান, বই থেকে উত্তর নির্ধারণের উপর জোর। তাহলে আমি এখানে বলবো প্রতিটা শিক্ষার্থীর সাথে যোগাযোগ, অর্থাৎ তাদের ক্ষমতা, চাহিদা, সামর্থ্য অনুযায়ী শিক্ষাদান করা। 26 নম্বর দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি উপযুক্ত গঠনমূলক মূল্যায়নের কাজ নয়? কোনটি একটি উপযুক্ত গঠনমূলক মূল্যায়নের কাজ হবে না? প্রকল্প, পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের ক্রম, ওপেন এন্ডেড প্রশ্নাবলী। এক্ষেত্রে নিম্নলিখিত মধ্যে কোনটি একটি উপযুক্ত গঠনমূলক মূল্যায়নের কাজ নয়? গঠনমূলক মূল্যায়নের কাজ যেটা হবে না সেটা হচ্ছে শিক্ষার্থীদের ক্রম তৈরি করা। এই ক্রম, অর্থাৎ সে কে ফার্স্ট কে সেকেন্ড, এটা আমরা নির্ধারণ করি সামেটিভ ইভ্যালুয়েশনে, সেক্ষেত্রে গঠনমূলক মূল্যায়নের কাজ কিন্তু এটা নয়। আজকে পর্যন্তই ছিল, পরবর্তীতে আবার নতুন নতুন কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব।